নমস্কার সকলকে। তো আগামী দিনে আছে মোহনবাগানের সঙ্গে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের খেলা এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গলের আছে নামধারীর সঙ্গে খেলা। তো এই দুটো খেলা নিয়ে ২ দল সম্পর্কে ছোটখাটো কিছু আপডেট আছে, সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সেই সঙ্গে আমাদের ভারতীয় ফুটবল দলকে নিয়েও ২-১ টা আপডেট দেওয়ার আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ইম্পোর্টেন্ট ভিডিও হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ১ম এ যদি ভারতীয় দলকে নিয়ে কথা বলি, অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা হতে চলেছে সেটা ভারতীয় দল, মোহনবাগান দল, ইস্টবেঙ্গল দল ৩ টে বিষয় নিয়েই বা ৩ টে দলকে নিয়েই বেশ ভালোভাবে জড়িত আছে। তো ভারতীয় দলকে নিয়ে কথা বললে দেখো, গতদিন দেখেছি আমরা সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় দলকে ম্যাচটা ড্র করতে। মানে ভাগ্যের জোরেই ভারত ম্যাচটা ড্র করেছে বলা যায়। তো এই ম্যাচটা ড্র করার পরে পরবর্তী যে ম্যাচটা আছে ভারতের আবার সিঙ্গাপুরের বিরুদ্ধেই আছে, তবে সেটা আছে ১৪ তারিখ। সেটা আমাদের হোম ম্যাচ আছে, গোয়ার ফাতোরডা স্টেডিয়ামে সেই খেলাটা হবে। তো সেখানে খালিদ জামিল ভারতীয় দলে আরো ২-৩ জন প্লেয়ারকে যোগ করিয়েছে, আরো ২-৩ জন প্লেয়ারকে ডেকেছে। তার মধ্যে ২ জন হলো মোহনবাগানের প্লেয়ার। তো তারা কে কে? তারা হলো আপুইয়া এবং সুভাশিস বোস। তো এই দুটো প্লেয়ারকে সামনের ম্যাচে আমরা ভারতের জার্সি পরে খেলতে দেখব সিঙ্গাপুরের বিরুদ্ধে। তো এই দুটো প্লেয়ারকে নেয়ার কারণ অবশ্যই আছে। তো যেটা হলো, দেখো গতদিন আমরা দেখেছি ভারত যে গোলটা খেয়েছে সেটা কিন্তু লেফট ব্যাক পজিশন দিয়েই খেয়েছে। তো সেই কারণে হয়তো সুভাশিস বোসকে নিয়ে আসা হয়েছে এবং আপুইয়াকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আপুইয়া এই মুহূর্তে ভারতের যে কজন মিডফিল্ডার আছে বা ডিফেন্সিভ মিডফিল্ডার আছে যাই বলো, তাদের মধ্যে সবথেকে কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার এই মুহূর্তে আপুইয়া। তো এই দুটো প্লেয়ার এই মুহূর্তে ভারতের জার্সি পরে খেলবে। সেই কারণে সামনের যে ম্যাচটা আছে মোহনবাগানের, সেই ম্যাচে কিন্তু সুভাশিস বোস এবং আপুইয়াকে মোহনবাগানের জার্সি পরে খেলতে দেখা যাবে না। তার কারণ তারা তো ভারতীয় জাতীয় দলের শিবিরে থাকবে। তো সেখানে মোহনবাগান দলের কিন্তু চেঞ্জ আসতে পারে। যদিও সুভাশিস বোস এবং আপুইয়া মোহনবাগান দলের হয়ে না খেলায় আগামী ম্যাচটা খুব একটা বেশি তফাৎ বা খুব একটা বেশি কষ্ট বা বেগ পেতে হবে না মোহনবাগান দলকে। কারণ সামনের খেলাটা আছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। আর এই ইউনাইটেড স্পোর্টিং ক্লাব খুব একটা বড়সড় ক্লাব নয়, খুব একটা যে খুব হাইফাই খেলে এমনটাও নয়। আমাদের ভারতীয় ক্লাব, আমাদের বাংলারই ক্লাব। তো সেই ক্লাবটার বিরুদ্ধে খেলা আছে, যেখানে এই দুটো প্লেয়ারের সাবস্টিটিউট মোহনবাগান বেঞ্চে আছে। অভিষেক টেকচাম আছে সুভাশিস বোসের সাবস্টিটিউট এবং আপুইয়া সাবস্টিটিউট হিসাবে অনিরুদ্ধ থাপার পাশে অভিষেক সূর্যবংশী আছে। দরকার পড়লে গ্লেন মার্টিনকেও নামাতে পারে। তো যাই হোক, খুব একটা বেশি সমস্যা হবে না মোহনবাগানের জন্য। এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে যদি কথা বলি, দেখো ইস্টবেঙ্গল দল আগামী দিনে যে ম্যাচটা খেলতে চলেছে সেটা হলো নামধারীর বিরুদ্ধে। তবে এই গ্রুপে এই ইস্টবেঙ্গলকে একটা দল আছে যে কিন্তু একটু চাপে ফেলতে পারে, সেই দলটা হলো এই নামধারী। এই বছর আমরা ডুরান্ড কাপেও দেখেছি এই নামধারীর বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গলকে কষ্টার্জিত জয় পেতে। তো সেই কারণে নামধারী খুব একটা সহজ প্রতিপক্ষ হবে না ইস্টবেঙ্গলের জন্য। এবং সেই সঙ্গে নামধারী কিন্তু গতদিন শ্রীনিধি ডেকান এফসিকে ৩-০ গোলে হারিয়েছে। ইস্টবেঙ্গল যে দলকে হারিয়েছে ৪-০ গোলে, নামধারীও কিন্তু সেই দলকে ৩-০ গোলে হারিয়েছে। তো যদি ইস্টবেঙ্গল ফাইনালে যেতে চায় বা ইস্টবেঙ্গলে ফাইনালে যাওয়ার রাস্তা, সেটা একটা তো ইস্টবেঙ্গলকে ম্যাচটা জিততে হবে। তো যদি নাও জেতে, ইস্টবেঙ্গল যদি ম্যাচটা ড্রও করে, তাহলে কিন্তু গোল পার্থক্যের দিক থেকে ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে এবং ফাইনালে চলে যাবে। কিন্তু নামধারীর ক্ষেত্রে যদি নামধারী ফাইনালে যেতে চায় বা নামধারীর ফাইনালে যাওয়ার যদি আমরা সমীকরণটা বলি, তাহলে কিন্তু নামধারীকে ম্যাচটা জিততেই হবে। ড্র করলে নামধারীর জন্য হবে না, নামধারীর জন্য মাস্ট উইন ম্যাচ ফাইনাল খেলার জন্য। আর মোহনবাগানের দিক থেকে দেখতে গেলে, তো মোহনবাগান অবশ্যই এগিয়ে থেকে মাঠে নামবে সামনের দিন। যদিও তার আগে খেলা আছে গোকুলামের সঙ্গে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের, সেই খেলাটা অতটা কিছু রেজাল্ট ম্যাটার করবে না, হয়তো গোকুলামে জিতে যাবে। যদি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবও যেতে অত ব্যবধানে ম্যাচটা জিততে পারবে বলে আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে মোহনবাগানও যদি ম্যাচটা সামনের দিন ড্র করে, তাহলেও কিন্তু তারা ফাইনালে চলে যেতে পারে। তো অ্যাকচুয়ালি ফাইনাল হতে চলেছে মোহনবাগানের সঙ্গে ইস্ট বেঙ্গলের, এটা এই মুহূর্তে অলিখিতভাবে বলাই যায়। তো এবার কথা হলো, এই দুই দল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল যদি ফাইনাল খেলে, এবং সেই ফাইনাল কিন্তু হবে যুব ভারতীতে। এই কথাটা আমি অনেকদিন আগেই বলেছি। তো যদি যুব ভারতীতে হয়, তাহলে কিন্তু টিকিট বিক্রি হবে, টিকিটের একটা মূল্য ধার্য করা হবে। তো এই আইএফএ একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছে, খুব দারুণ বড় মনের একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো, এই ফাইনাল ম্যাচের টিকিটে যত টাকা উঠবে, সেই সমস্ত টাকা পয়সা কিন্তু নর্থ বেঙ্গলে দিয়ে দেওয়া হবে। কারণ এই মুহূর্তে নর্থ বেঙ্গলের কি অবস্থা তোমরা তো জানো। সেখানে বন্যা হয়েছে, মানে রাস্তাঘাট ঘরবাড়ি ভেসে যাচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক নিরীহ মানুষ মানে প্রাণ হারাচ্ছে অযথাই। তো সেখানে যা ক্ষতিপূরণ হিসাবে যেটুকু টাকা দিতে পারে, সেটা কিন্তু আমাদের এই ফাইনাল ম্যাচে টিকিট থেকে যতগুলো টাকা উঠবে, সেই সমস্ত টাকা এই আইএফএ কিন্তু দিয়ে দেবে নর্থ বেঙ্গলের ত্রাণে, মানে বন্যার ত্রাণে দিয়ে দেবে বলা যেতে পারে। তো এইটা অবশ্যই আইএফ এর খুব বড় একটা মনের পরিচয় পাওয়া গেল।
তো এই গেল আইএফএ শিল্ড নিয়ে আপডেট। তো এবার যদি সুপার কাপ নিয়ে আপডেট বলি, দেখো সুপার কাপে সাধারণত নিয়ম আছে একসঙ্গে 6টা বিদেশিকেই খেলানো যেতে পারে এবং 6টা বিদেশি রেজিস্টার করানো যেতে পারে। কিন্তু এই বছর মোহনবাগান এআইএফএফ এর কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিল, যেখানে তারা বলেছিল 6টা করে বিদেশি রেজিস্টার করানো হচ্ছে হোক, কিন্তু অ্যাট এ টাইম 4জন করে বিদেশি নামানো হোক। তার কারণ কি না, এতে আমাদের ভারতীয় যে সমস্ত প্লেয়াররা আছে তারা গেম টাইম পাবে, তারা খেলার জন্য বেশি সুযোগ পাবে। কারণ এই মুহূর্তে ভারতীয় দলে কিন্তু একটা ভালো স্ট্রাইকারের অভাব আছে। তো একটা ভালো স্ট্রাইকার পেতে গেলে বা ভারতীয় ফুটবলের উন্নতি করতে গেলে, ভারতীয় প্লেয়ারের খেলা উন্নতি করতে গেলে কিন্তু একমাত্র উপায় গেম টাইম দেয়া। তো এই গেম টাইম দেওয়ার জন্য কিন্তু যদি সুপার কাপে 4জন করে বিদেশি নামানো হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এই সুপার কাপে মোহনবাগানের এই আবেদনটা সাড়া দিয়ে কিন্তু নিয়মে চেঞ্জ হয়েছে, মানে 4জন করে বিদেশি একসঙ্গে খেলবে, 6জন করে বিদেশি খেলবে না। এতে হয়তো কিছু দলের সমস্যা হবে, কিছু দল বলতে দেখো আমি খোঁচা মেরে কথা বলবো না, ইস্ট বেঙ্গল দলের একটু সমস্যা হবে। তার কারণ তাদের যে 6টা বিদেশি আছে তারা কোয়ালিটি বিদেশি, আর তাদের যে ভারতীয় প্লেয়ারগুলো আছে তুলনামূলকভাবে একটু কোয়ালিটির দিক থেকে ডাউন। আর দেখো এটুকু তো মানতে হবে যে আমাদের দেশীয় প্লেয়ারের থেকে বিদেশি প্লেয়াররা ভালো খেলবে, তাই একসঙ্গে যদি 6টা বিদেশিকে খেলানো যায় সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য লাভবান হতো। আর মোহনবাগানের দিক থেকে 6টা বিদেশি একসঙ্গে খেলানো সম্ভব নয়, তার কারণটা কি মানে নতুন করে বলার কিছু নেই, ফিটনেস ইস্যু তো আছেই। তবে একটা জিনিস খুব অবাক হয়েছি আমি গতদিন, যেটা হলো রবসন রবিনও কিন্তু পুরো 90 মিনিট খেলেছে, মানে 90 মিনিট সে ফিট। তবে তাকে দেখে একবারের জন্য মনে হয়নি যে সে 90 মিনিট খেলার জন্য পুরোপুরি ফিট আছে, কিন্তু সে 90 মিনিট খেলেছে, মানে তার মধ্যে একটা কোয়ালিটিতে চলে এসেছে। অ্যাকচুয়ালি কোয়ালিটিতে ছিল, মানে 90 মিনিট খেলার জন্য তার মধ্যে যে ফিটনেসটা দরকার, যে ফিটনেসটা কিন্তু রবসন রবিনোর মধ্যে চলে এসেছে। তো আরেকটু যদি কোনোভাবে নিজেকে মডিফাই করতে পারে বা ফিটনেসের দিক থেকে আরেকটু যদি ভালো করতে পারে তাহলে কিন্তু দারুণ প্লেয়ার হয়ে যাবে রবসন রবিনো। এমনি দারুণ প্লেয়ার তো আছেই, মানে খেলা দেখাবে, যেটা বলা যায় সাম্বা ম্যাজিক আমরা দেখতে পাবো। এবং সেই সঙ্গে ইস্ট বেঙ্গলের যে সমস্ত বিদেশিগুলো আছে তার মধ্যে 5টা বিদেশি তো কনফার্ম ছিলই, 6 নম্বর বিদেশি গতদিন চলে এসেছে হিরোশি ইবোসুকি, জাপানি প্লেয়ার। তো প্লেয়ারটার বেশ চেহারা যা দেখলাম, স্ট্রাইকার হিসাবে একদম পারফেক্ট চেহারা, খুব বেশি মোটাসোটা নয়, রোগা পাতলা, লম্বাও আছে, হেডারে খুব স্ট্রং। তো এই প্লেয়ারটার সম্পর্কে বা প্লেয়ারটার প্রোফাইল যা দেখলাম বেশ কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার। তবে গত মরশুমে ইনজুরি ছিল, সেই ইনজুরি কাটিয়ে এই বছর ইস্ট বেঙ্গলে আসছে, কতটা ছাপ ফেলতে পারে এইটাই দেখার বিষয়। কিন্তু গতকাল প্র্যাকটিস থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, হিরোশি ইবোসুকি নাকি শুধু গোলের পর গোল দিয়ে গেছে প্র্যাকটিসে। তো প্রথম কিছুক্ষণ শারীরিক কসরত করেছে, গোল লাইনের ধারে প্র্যাকটিস করেছে, এবং তারপরে ইস্ট বেঙ্গলের যে হেড কোচ আছে তার সঙ্গে ইবোসুকির অনেকক্ষণ কথা হয়েছে, সমস্ত প্লেয়ারের সঙ্গে পরিচয়পত্র এইসব করিয়েছেন, মানে পরিচয় করিয়ে দিয়েছে, এবং তারপরে ছোটখাটো প্র্যাকটিস করে, মানে হালকা বোলকা। তো সেই প্র্যাকটিসে নাকি হিরোশি ইবোসুকি শুধু গোল করে গেছে। মানে জানি না কতটা ভালো প্লেয়ার, যদি গোল করে অবশ্যই সেটা ইস্ট বেঙ্গলের জন্য ভালো প্লেয়ার হবে। দিমিত্রিয়াস ডিয়ামেন্ডাকোস অবশ্যই অফ ফর্ম প্লেয়ার ছিল, তাকে নিয়ে ইস্ট বেঙ্গল খুব একটা ভালো কাজ করতে পারেনি, বা ইস্ট বেঙ্গলের হয়েও সে খুব একটা ভালো কাজ করতে পারেনি। তবে হিরোশি ইবোসুকি আসার পরে হয়তো হামিদের সাবস্টিটিউট হিসাবে একটা ভালো প্লেয়ার পাওয়া গেল। তবে সামনের দিন যে ম্যাচটা আছে ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচে হয়তো প্রথম থেকে হিরোশিকে দেখা যাবে না, হয়তো হামিদকে দিয়ে স্টার্ট করাবে। হয়তো ওই 80 মিনিট কি 70 মিনিট এর পরেই হয়তো নামবে হিরোশি ইবোসুকি ইস্ট বেঙ্গলের হয়ে। তো এবার বাকি জিনিসটা প্রমাণ হবে বা বাকি জিনিসটা বোঝা যাবে খেলার দিনই। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং ভারতীয় দল সবাইকে নিয়ে আপডেট দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা। এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় ভিডিও আরো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।